জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী, বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। ফুলে ফেঁপে উঠছে নদ নদী, ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা। মোকাবিলায় প্রস্তুতি জোরদার। শর্তের জালে শাহজালালের থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা। নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বিরল পদক্ষেপ। অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। হরমুজ অবরোধ তুলে নিল ওয়াশিংটন। সামরিক কর্মসূচিতে ছাড় নয় বলছে তেহরান। রোনালদো ম্যাজিকে ভস্মীভূত উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। ইংল্যান্ডকে রুখে দিল ঘানা। নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। সকালের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালিহিন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 5 দিনের সফরে চীনে এসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে তার সরকার। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার সরকার আগ্রহী বলেও জানান সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌর বিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্য মন্ত্রীও জানিয়েছেন, পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমওইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবছরও চোখ রাঙাচ্ছে বন্যা। আগামী কয়েকদিনে দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বহু এলাকা। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শাহিন আলমের রিপোর্টে বিস্তারিত। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সংকটে প্রতি বছরই কম বেশি বন্যা কবলিত হচ্ছে দেশ। কখনো কখনো ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার এবছরের পূর্বাভাসও খুব একটা স্বস্তির নয়। আগামী কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগসহ দেশের মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট দফতর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বর্ষা মৌসুমের শুরুতেই এবার ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বিপদসীমার কাছাকাছি রয়েছে সিলেটে সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সমস্যরীর পানি। আগামী 3 দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর জেলার এবং একই সাথে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকারের পাশাপাশি প্রস্তুত হচ্ছে রেড ক্রিসেন্টের মতো সহযোগী সংস্থাগুলো। আমরা জানি যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের 68টি ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটকেও আমরা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সজাগ রেখেছি এবং যথাসম্ভব তাদেরকে প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী যেগুলো লাগে সেগুলো তাদেরকে দেয়া হয়েছে, যাতে তারা সাথে সাথে রেসপন্ড করতে পারে। জুনের শেষ ভাগ থেকে 2 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং উজান মিলিয়ে 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পাড়ে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতি যদি বলি, তাহলে কুড়িগ্রাম জেলার যে উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদী রয়েছে, তার মধ্যে প্রধান যে 4টি নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু পানি বৃদ্ধি, অর্থাৎ গত 3 দিন থেকে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে যে গতকাল থেকে যে 24 ঘন্টার, আজ সকাল পর্যন্ত 24 ঘন্টার যে তথ্য, সেটিতে আমরা দেখেছি যে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র দুধকুমারের পানি সামান্য হ্রাস পেয়েছে। এর ফলে কিন্তু আমরা যেটি খোঁজ নিয়ে দেখেছি এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে একবারে নদ নদীর অববাহিকার যে একেবারেই নিচু এলাকা যেগুলো, সেই নিচু এলাকার কিছু সবজি ক্ষেত, পটল, পাট এবং অন্যান্য যে ফসল রয়েছে এই সময়ের, সেই ক্ষেতগুলো একেবারে নিচু এলাকার যেগুলো, সেগুলো কিন্তু সেগুলোতে পানি উঠেছে।
আমরা সেখানকার কৃষকদের সাথে কথা বলেছি, যারা বিশেষ করে পটল ক্ষেতের যারা মালিক রয়েছেন, তারা জানিয়েছেন যে আসলে পটল ক্ষেতে যদি পানি ওঠে তাহলে সেই ক্ষেত কিন্তু টেকে না। সব মিলিয়ে এখন কিন্তু যে বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে সতর্কীকরণ বার্তা দেয়া আছে, তাতে কিন্তু আগামী 3 দিন আরও পানি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি পানি আরও বৃদ্ধি পায় এবং যে সতর্কবার্তায় বলা হয় যে তিস্তার পানি বিপদসীমার অতিক্রম করবে এবং অন্যান্য নদ নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হবে, যদি পানি আরও বৃদ্ধি পায় এবং যদি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে, তাহলে কিন্তু যে বিষয়টি এখানে দাঁড়াবে যে চরাঞ্চলের যে ঘরবাড়ি রয়েছে নদ নদীর একেবারে অববাহিকায়, সেই ঘরবাড়িগুলোতে পানি উঠবে। এবং সেখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং ঘরবাড়িতে পানি ওঠে, তাহলে তারা তাদের যে গবাদি পশু এবং অন্যান্য যে ফসল সেগুলো নিয়ে কিন্তু দুর্ভোগে তারা পড়বেন। এবং এর পরে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে নদ নদীর এই পানি বাড়ার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে, কিছু এলাকায় ভাঙন রোধের চেষ্টা চলছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। বগুড়ায় যমুনার ভাঙনে দিশেহারা তীরবর্তী হাজারো মানুষ। এর মধ্যে নদীতে বিলীন হয়েছে বহু বসতঘর স্থাপনা ও কয়েক হাজার বিঘা ফসলি জমি। এর মধ্যে এই দুটি ইউনিয়নে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। আগ্রাসী যমুনা করালগ্রাসে আবাদি জমি থেকে শুরু করে বসত ভিটা সব হারিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন আতঙ্কে নদী পাড় থেকে বসত ভিটা সরিয়ে নিতে শুরু করেছে আরো কয়েকটি পরিবার। গত কয়েক মাসের অব্যাহত ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 6টি গ্রামের হাজারো বাসিন্দা হারিয়েছেন ভিটে মাটি। নতুন করে সারিয়াকান্দির শিমুলতাইর ও তেকানির চুকাইনগর গ্রামের প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। অব্যাহত ভাঙনে যে কোনো সময় তলিয়ে যাওয়ার শঙ্কায় 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 10টি মসজিদ, গুচ্ছগ্রাম ও ইউনিয়ন পরিষদ সহ নানা স্থাপনা রয়েছে ঝুঁকিতে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে 2000 পরিবারকে ভিটেমাটি হারাতে হবে বলে জানান স্থানীয়রা। জমি জমা সব নদী বিলীন হয়ে গেছে, আমরা অসহায়ের মতো হয়ে গেছে। নদীর ভাঙনের যে পরিস্থিতি যদি এরকম করে ভাঙে, তাহলে আমরা সারিয়াকান্দির শেষ সীমানায় পৌঁছেছি। আমরা তো আমাদের পিছনে আর আমাদের কোনো জায়গায় নেই, নিঃস্ব ছাড়া আর কোনো উপায় নেই। নদী ভাঙন থেকে হেফাজত না করে তাহলে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে অনেক লোকজন পড়ে যাবে, আমরা পড়ে যাব। এটাও এখন নদী গর্ভে তলিয়ে যাওয়ার মতোই আর কি, কারণ একদম নদীর কাছে এসে গেছে। আগের স্কুলটা নদীর ভিতরে ভেঙে গেছে, এখন এই স্কুলটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই শেষ সম্বলটুকু রক্ষার্থে তার সরকারের যতটুকু কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, এটা যত দ্রুত বাস্তবায়ন করা হয়। অনেক তো ভেঙেই গেছে, তো যতটুকু আছে আমরা চাই যে এটুকুই আমাদের রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসুক। তেকানির চুকাইনগর এলাকায় 132 মিটার অংশে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে। অন্যদিকে শিমুলতাইর এলাকায় প্রায় 2 কিলোমিটার ভাঙন ঠেকাতে 16 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুত যাতে আমাদের টিপিপি দাখিল হয়, এর জন্য মূলত কারিগরি কমিটি দ্রুত গঠন করা হয়েছে। আর এর বাইরে আমরা সেখানে কাজ করার জন্য আমরা বাজেটও চেয়েছি, ওখানে প্রায় 16 কোটি টাকা একটা আমরা অনুমোদন চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ভাঙন প্রবণ শিমুলতাইর ও তেকানির চুকাইনগর ইউনিয়নে অন্তত 10,000 মানুষের বসবাস। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার ফিফা বিশ্বকাপের খবর। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ছন্দ খুঁজে পেল পর্তুগাল। উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট ফেভারিটের লিস্টে নাম ওঠালো সেলেকাও। জোড়া গোল করেছেন CR7। এছাড়াও স্কোর শিটে আছেন নুনো মেন্দেস, রাফা লেওয়াদের নাম। এই জয়ে গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র 9 মিনিটে। ওয়াও ক্যান্সেলর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন।
জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের ১৭ মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। ৩১ মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। ৩৯ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। ৬০ মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই ৫-০ ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। রাজপুত্র ফিরলেন রাজার বেশে। সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের পাতা চূর্ণ বিচূর্ণ করে। যদিও এখনও বেশ খানিকটা পথ বাকি, তারপরেও রোনালদো যে পারফরমেন্স উপহার দিয়েছেন তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোনালদোর মতো করেই ফিরলেন রোনালদো। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন। উজবেকিস্তান ম্যাচে ওলটপালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। ২৪ ঘন্টারও কম সময় ভেঙেছেন চির প্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। ৪১ পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন ২০০৩ থেকে, বয়স পেরিয়েছে ৪১-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন ৩৯ মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৬ আসরে গোল। DR কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। ২৪ ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে। শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। তড়িঘড়ি করে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে, আর নির্ধারিত সময়েই চালু হবে টার্মিনাল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা। আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা RFP দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে
তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলি দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে ওরা শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা, নভেম্বর পুরা ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা 42 দিন সময় দিয়ে আরেক পেটে দিয়েছি। থার্ড টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে। নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরি সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1,200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামলীতে বেবি কেয়ার হাসপাতালে দায়িত্বে অবহেলায় 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন সংকটের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও তড়িঘড়ি করে বাকি রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর রেশ না কাটতেই এবার রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে স্বজনরা জানান, অক্সিজেন সংকটে শিশু ফারিসের মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার পরও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরা উপরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিউ সব গ্যাসে ভিতরে আর কি। তবে এই অভিযোগ পুরোপুরি নাকচ করেছে হাসপাতাল প্রশাসন। কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন সিলিন্ডার লিকেজের সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আগে থেকেই শিশুটি সংকটাপন্ন অবস্থায় ছিল বলে দাবি চিকিৎসকের। লিকেজ যদি বলেন তাহলে আমার তো এখানে আরো পেশেন্ট ছিল। হ্যাঁ, লিকেজের বিষয়টা আসলে বাইরে থেকে হয়েছে, বিষয়টা ভিতরে এরকম কোনো কিছু হয়নি। বাচ্চাটা 15-20 দিন আগে হাম জটিলতা থেকে মুক্ত হয়ে বাসায় যায়, কিন্তু তারপর আবার খারাপ হয়। ঘটনার পর হাসপাতালের বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বেবি কেয়ার হাসপাতালের মালিক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাটারার সাইদনগরে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 15 জুন রাতে ওই বাসা থেকে 9.5 ভরি স্বর্ণালংকার, 15 ভরি রূপা এবং নগদ 50,000 টাকা চুরি হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর চোর শনাক্ত হলেও গ্রেফতার হয়নি কেউ, উদ্ধার হয়নি কোনো মালামাল। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। আমার এত কষ্টের সারা জীবনের যা কিছু ছিল আমার সঞ্চয় সব নিয়ে গেছে। কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা, এভাবেই তিল তিল করে গড়ে তোলা সম্পদ চুরির বর্ণনা দেন AKM রহমতুল্লাহ কলেজের এই সহকারী অধ্যাপক। জানান, মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি, বাসায় ছিলেন না তার স্বামীও। এই সুযোগই কাজে লাগায় চোর, সর্বনাশ হয় তাদের। এটার ভেতরে একটা সেফটি লকার ছিল, সেখানে আমার 9.5 ভরি গয়না ছিল, সোনা, ওগুলো সব নিয়ে গেছে। আর এটাতে ছিল রূপা, মানে রূপার একটা বক্স ছিল, 16-17 ভরি হবে, আরো বেশি হতে পারে, সব নিয়ে গেছে। আমার বাচ্চার গলার কানে যত সেট সব, মানে একটা ইমিটেশনের গোল্ডেন কালারের কিছু রাখেনি। আবার আমাদের লিফটের টাকা দিব বলে 50,000 টাকার একটা চেক ছিল, নোট ছিল, এই জায়গাটা রাখছি। ওই টাকার বান্ডেলটা যেহেতু কাছেই ছিল, ওটাও নিয়ে গেছে। আমি একজন শিক্ষক মানুষ, কত কষ্ট করে সারা জীবনের সঞ্চয় আমার সব নিয়ে গেছে। 15 জুন রাতে ঘটনার পর ভবনের একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় চোরকে। সেখানে দেখা যায়, চোর যখন উঠছিল সময় তখন রাত 10টা বেজে 22 মিনিট। 46 মিনিটের মিশন শেষে বেরিয়ে যায় রাত 11টা 8 মিনিটে। শেষ মুহূর্তে কোনো এক কারণে পেছন ফিরে তাকায় সে, আর এতেই ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে তার চেহারা। পরে তাদের এক প্রতিবেশী ফেসবুক গ্রুপে ছবি দিলে শনাক্ত হয় চোর। অন্তর নামে ওই ব্যক্তির বাসা ভাটারা থানার নয়ানগর ফাঁসের টেক এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক
চালক সে। ওই বাসার গৃহকর্মী জানান, কাজ শেষে রাত 8:30টার দিকে বেরিয়ে যাওয়ার সময় ভবনের সামনে ওই ব্যক্তিকে তিনি দেখেছিলেন। ওই ছেলেরা ফোনে কথা বলতে বলতে গেতাছে ওই যে গলিটা দিয়ে, কিন্তু রাস্তাতে তো সবাই কথা বলতে বলতে যায়, কিন্তু শার্টটা দেখে আমি চিনছি। রাত 11:30টার দিকে বাসায় ফেরেন গৃহকর্তা শাহ আলম। জানান, স্বাভাবিকভাবেই তালা খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর ক্ষয়ক্ষতি চোখে পড়ে তার। অনেক প্ল্যান করে চুরি করছে। সবসময় এই টাইমে আমার ওই বাসায় থাকে, আমি হয়তো বাড়ি থাকি। ডাক্তার দেখাতে গেছে, তখন এই কাজটা কিভাবে হলো যদি তারা আগে থেকে এটা না জানতো। ঘরের তালা খুলেই ঘরে প্রবেশ করেছিল অন্তর। কোথায় পেল চাবি? গৃহকর্তা শাহ আলম জানান, মাস 2 আগে বাসার দরজায় ব্যবহৃত তালার চাবি হারিয়ে গিয়েছিল, কিন্তু পাল্টানো হয়নি তালাটি। এরপর থেকে তৎকালীন গৃহকর্মী ছেড়ে দিয়েছিল ঘরের কাজ। এলাকাবাসী জানান, পুরো সাইদনগরেই বেড়েছে চোরের উপদ্রব। বড় বড় ধরনের ক্রাইম হচ্ছে আর কি, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে আর কি। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আমরা এপর্যন্ত দেখতেছি না। আবার রাতে কোনো টহল পুলিশ কখনো এখানে আসে না। ভাটারা থানা পুলিশ জানান, অপরাধীকে গ্রেফতারে কাজ করছেন তারা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে এবং আমাদের যে ম্যানুয়াল যে সোর্স আছে তা থেকে ব্যবহার করে আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা চোরকে শনাক্ত করব এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং চোরাই যাওয়া যে মালামাল সেগুলো উদ্ধার করতে সক্ষম হব। এদিকে মঙ্গলবার রাতে পাঠাও চালকের মাধ্যমে চুরি যাওয়া কিছু মালামাল তার বোনকে পাঠায় অন্তর। এ সময় পুলিশ ধরে ফেলে অন্তরের বোনকে, পাঠাও চালককে এবং এ ঘটনায় জড়িত আরেক ব্যক্তিকে। একজনের মাধ্যমে পেলাম 8 আনির মতো পাওয়া গেছে, আর কিছু পাইনি, আর শুধু ইমিটেশন এগুলো পাওয়া গেছে। চোর তার বোনের নামে পাঠাইছে, সে রিসিভ করছে, রিসিভ করে যখন রিসিভ করতে গেছে তখন থানার লোক যা ধরে ফেলাইছে, ধরে থানায় নিয়ে আসছে পাঠাওয়ার লোক সহ। বোনের মাধ্যমে জানা গেছে আর একজন আসামি এখানে ডেকোরেটর দোকান আছে তাকে ধরে আনছে এবং অরিজিনাল যে অন্তর সে বলছে আমাদের মালামাল 2টা ভাগ করছে, একটা অন্তরের কাছে আছে, একটা যাকে ধরছে তার কাছে আছে। অবিলম্বে চোরকে গ্রেফতার করতে পুলিশের জোরালো ভূমিকা চান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 16 দিনের ব্যবধানে 4 দফায় 64 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা বাড়িয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তের বাসিন্দা এবং বিজিবি সদস্যদের ব্যাপক তৎপরতা এবং সতর্ক অবস্থানের কারণে গত যে চলতি যে মাসের যে 16 দিনের মধ্যেই 4 দফায় আসলে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তের বাসিন্দা এবং বিজিবির তৎপরতায় কিন্তু প্রত্যেকবারই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ যেই তৎপরতা এবং যে সতর্ক অবস্থান, এর ফলে আসলে বারবারই পুশিনের যে চেষ্টা সেটি ব্যর্থ হচ্ছে বিএসএফ। যদিও আসলে স্থানীয় বাসিন্দা, সীমান্তের লোকজন এবং বিজিবি সদস্যদের আসলে এই মুহূর্তে আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা যে আবারও নতুন করে কোনো ধরনের তৎপরতা বা পুশিনের ঘটনা ঘটতে পারে কিনা। বিশেষ করে বেশিরভাগ অঞ্চলে আসলে বেশিরভাগ এলাকাগুলোই সীমান্তের তারবেড়াবিহীন নদী, চরাঞ্চল এবং সাম্প্রতিক সময় আসলে নদীর পানিগুলো বাড়ছে, সাথে উদ্বেগ উৎকণ্ঠাও বাড়ছে এবং সতর্ক অবস্থানই কিন্তু এই মুহূর্তে রয়েছে। গত যে 4 জুন থেকে 20 জুনের মধ্যে 16 দিনের ব্যবধানে 4 দফায় 3টি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 64 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে। এর ফলে আসলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা এই মুহূর্তে কাজ করছে। যদিও তারা সতর্ক অবস্থান, বিশেষ করে রাতের অন্ধকারে আসলে টর্চ লাইট এবং লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের সাথে তারাও নিয়মিত টহল কার্যক্রমে অংশগ্রহণ করছে। পাশাপাশি বিজিবি সদস্যরাও দিনের বেলা ব্যাপক তৎপরতা বাড়িয়েছে এবং নদী বেষ্টিত যে সমস্ত সীমান্ত এলাকাগুলো রয়েছে সেগুলোতে নৌযান, স্পিড বোট ব্যবহার করে তারা তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদস্যদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিভিন্ন সীমান্ত এলাকায় যে সমস্ত আশঙ্কা আছে সেগুলোতে আসলে লোকবল বৃদ্ধি করা হয়েছে। নদীপথেও আসলে ব্যাপক তৎপর এই মুহূর্তে রয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের তাদের বক্তব্য, আসলে তারা বলছেন যে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে এটি সুষ্ঠু সমাধান না হলে আসলে ব্যাপক বিপর্যয় এবং সংকট তৈরি হতে পারে। সেই সাথে বিজিবির পক্ষ থেকেও আসলে বিএসএফকেও জানানো হয়েছে কোনো ধরনের অবৈধভাবে অনুপ্রবেশ এবং পুশিনের যে ঘটনা না ঘটে সে ব্যাপারে তারাও আসলে সতর্ক করছে এবং বারবারই বিএসএফের সাথে এ বিষয়ে যোগাযোগ করছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি একেবারেই শান্ত এবং স্বাভাবিক। যদিও
যে পশিনের ঘটনাগুলো ঘটেছে এরপর থেকেই সতর্ক অবস্থানের কারণে আসলে এই মুহূর্তে আসলে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করলেও একেবারেই স্বাভাবিক বা শান্ত বলা যায় সীমান্তের পরিস্থিতি। তবে লোকবল বৃদ্ধি এবং তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও বলা হচ্ছে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্য তারা স্থানীয় বাসিন্দা এবং সীমান্তের লোকজনের সাথেও আসলে যোগাযোগ রক্ষা করছে। লোকবল সংকট থাকার কারণে তারা আসলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রত্যাশা করছে, পাশাপাশি তাদের সচেতন এবং সতর্ক থাকার আহ্বান করা হচ্ছে। সীমান্তের বাসিন্দারা এই মুহূর্তে আসলে পুশিন ঠেকাতে বদ্ধপরিকর এবং ব্যাপক তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সকালের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক কেমিক্যাল জট, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, নানা জটিলতায় করা যাচ্ছে না নিলাম ও ধ্বংস। সমাধানে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। পবিত্র আশুরা উপলক্ষে সুসজ্জিত হচ্ছে ইমামবাড়া। নীলফামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে পাইক সাজানো ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজ। নির্বিঘ্নে ধর্মীয় আয়োজন পালনে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। পবিত্র আশুরাকে সামনে রেখে সুসজ্জিত হচ্ছে ইমামবাড়া। উঠোন পরিষ্কার, নানা রঙের আলপনায় মুখর চারপাশ। শুক্রবার পবিত্র আশুরা, আরবি মাস অনুযায়ী 10ই মহরম ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পাইক সাজা ও তাজিয়া বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ইমামবাড়ার খলিফারা। ইমাম হুসেন আল ইসলামের ভালোবাসায় আমরা তাজিয়া শরীফ সাজাচ্ছি। আমাদের মুরব্বীরা এটা করে গেছেন, আমাদেরকে এটা দেখাইছেন। আর আমাদের মুরব্বীরা ছিল, ওরা বানাইতো, এই জন্য আমরা তাজিয়া বানাচ্ছি। আর এখানে খেলাধুলা হয়, নিশান হয়, নিয়াজ ফাতিয়া হয়। এই তাজিয়া বানানোর একটা প্রতিযোগিতা হয়, কার বেশি সুন্দর হয় এটা নিয়ে আমরা একটা সবাই এলাকাবাসী নিয়ে আমরা তাজিয়া বানানোর একটা উদ্যোগ নিয়েছি। নির্বিঘ্নে ধর্মীয় এই আয়োজন পালনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই দিনটিকে ঘিরে আমরা নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই দিনে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে এবং পোশাক পরিহিত অবস্থায় থাকবে। নিরাপত্তার চাদরে আমরা সৈয়দপুরকে বলে রাখবো এবং ইনশাল্লাহ এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার সাথে কথা বলে আমরা একটা সুন্দর একটা পরিবেশ করব, যাতে এই অঞ্চলে একদম ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। সৈয়দপুরে 42টি ইমামবাড়া রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা কার্যকরের রাতভর অভিযানের পর ভোরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে বনানীর ডি ব্লকের 15 নম্বর সড়কের 54 নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনের প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়। শ্রম আদালতের রায় অবমাননার মামলায় গেল 3রা মে নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জন সহ মোট 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আমদানিকৃত কেমিক্যাল দ্রুত ছাড়ে জটিলতার পাশাপাশি নিলামযোগ্য পুরাতন কন্টেইনার বোঝাই কেমিক্যাল ও বিপজ্জনক পণ্যের কারণে অগ্নি ও দুর্ঘটনা ঝুঁকির মধ্যে পড়েছে চট্টগ্রাম বন্দর। বেশ কবার উদ্যোগ নিয়েও নানামুখী জটিলতায় এসব কেমিক্যাল এবং বিপজ্জনক বস্তু যেমন নিলামে তোলা যায়নি, তেমনি ধ্বংসও করা যাচ্ছে না। বন্দরের শেড ও ইয়ার্ডে পড়ে আছে এসব কেমিক্যাল এবং জরাজীর্ণ কন্টেইনার। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল এনসিডি 4 নম্বর বার্তে রাবার গ্যান্ট্রি ক্রেনে হঠাৎ করে আগুন ধরে যায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কন্টেইনার। এর মধ্যে একটি কন্টেইনার ভর্তি আমদানি করা ফ্রিজ পুড়ে গেছে। অবশ্য 1 বছর আগে আমদানি করা এসব ফ্রিজ ডেলিভারি না হয় নিলামের জন্য অপেক্ষায় ছিল। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের বিপর্যয় এড়ানো গেল। বিভিন্ন শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল ও ধ্বংসযোগ্য বিপজ্জনক পণ্য কন্টেইনার চট্টগ্রাম বন্দরের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কন্টেইনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজে, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়।
কাস্টম কমিশনারের কাছে দেওয়া চট্টগ্রাম বন্দরের এক চিঠিতে বর্তমানে শুধুমাত্র পিশেডে সর্বমোট 302 প্যাকেজ কেমিক্যালও বিপজ্জনক পণ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিনের পুরনো নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। এর বাইরে বিভিন্ন ইয়ার্ডে ধ্বংসের অপেক্ষায় থাকা অতি বিপজ্জনক পণ্য বোঝাই 331 টিউএস কন্টেনারের মধ্যে 42টি কন্টেনার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় কেমিক্যাল আনতে গিয়ে এ ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বললো যে এটা টেক্সটাইল কেমিক্যাল, কিন্তু দেখা গেল এটা আসলে বিস্ফোরক কেমিক্যাল। তো এগুলি যখন কাস্টম চার্জ করে আপনার কী বলে এটা ইনভেন্টরি করে, তখন দেখা যায় এই পণ্যের সাথে ডিক্লারেশনে মিল নাই। চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা সহ নানামুখী জটিলতায় বিপজ্জনক এসব কেমিক্যাল যেমন নিলামে বিক্রি করা যাচ্ছে না, তেমনি ধ্বংসের ক্ষেত্রে রয়েছে বাধা। তবে সাম্প্রতিক সময়ে বিপজ্জনক কেমিক্যালগুলো ধ্বংসের জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষ চুক্তির পর এসব কেমিক্যাল ওই প্রতিষ্ঠানের কারখানায় ধ্বংস করা হবে। ল মিনিস্ট্রির ভেটিং হয়ে গেছে, এখন আমরা হোলসিমের সঙ্গে এমওইউ করব। এমওইউ করার পরে বাকি যে কার্যক্রম আছে সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে কয়েক লাখ কোটি টাকা মূল্যের আমদানি রপ্তানি পণ্য পরিবহন হচ্ছে, আর এসব পণ্য থেকে অন্তত 80,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেমন নিয়ন্ত্রণ হয় এই বন্দর থেকে, ঠিক তেমনি দেশের অর্থনীতির গতি প্রকৃতিও নির্ধারণ করে দেয় এই বন্দর। আর তাই দেশের বৃহত্তর অর্থনীতির সাথে এই বন্দরকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। রফতানিকারকরা বলছেন এই অঞ্চলে প্যাকিং হাউস না থাকায় আম পাঠাতে হয় ঢাকায়। কেন্দ্রীয় প্যাকিং হাউসের ছাড়পত্র নিতে বাড়তি সময়ের কারণে নষ্ট হচ্ছে 10 থেকে 20 ভাগ আম। কৃষি বিভাগ বলছে রাজশাহীতে প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাইয়ের কাজ চলছে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোতে শোভা পাচ্ছে প্যাকেটে মোড়ানো ল্যাংড়া, আম্রপালি, বাড়ি, ফজলি সহ নানা জাতের আম। গুটি অবস্থায় আম প্যাকেটে মুড়িয়ে রাখার এই পদ্ধতিকে বলা হয় ফ্রুট ব্যাগিং। মূলত আম রপ্তানির উদ্দেশ্যে ফ্রুট ব্যাগিং করা হয়, যাতে আমে কোনো দাগ বা পোকার আক্রমণ দেখা না দেয়। চলতি মৌসুমে 3টি জেলা থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালিতে 85 মেট্রিক টন আম এরই মধ্যে রপ্তানি হয়েছে। বৈদেশিক বাজার আকৃষ্ট করতে তালিকায় যুক্ত হয়েছে মিয়াজাকি, কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই ও রেড পলমার জাতের আম। পর্যায়ক্রমে 1000 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। 4 মেট্রিক টন অলরেডি আমরা এক্সপোর্ট করতে পেরেছি এই পর্যন্ত। আশা করছি যে আমরা আরও এক্সপোর্ট করতে পারবো। ভালো আম হলে ভালো প্যাকিং করা লাগে, একটা লেবার সহ এটা 7 থেকে 8 টাকা পড়ে যায়। আমে ফুড ব্যাগিং করা হয়, আমের স্পটটা কম পড়ে এবং সুন্দর হয় এবং বাজারজাতকরণের সুবিধা হয় এবং বিদেশে রপ্তানি করতে খুব সহজে করা যায়। ব্যবসায়ী, বাগান মালিক ও আম রপ্তানির সঙ্গে জড়িতরা জানান এই অঞ্চলে কোনো প্যাকিং হাউস নেই, তাই রপ্তানিকারকদের মাধ্যমে প্যাকিং এর জন্য আম পাঠাতে হয় ঢাকার শ্যামপুরে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের ছাড়পত্র নিতে পেরিয়ে যায় লম্বা সময়, নষ্ট হয় অন্তত 10 থেকে 20 ভাগ আম। এছাড়া অতিরিক্ত বিমান ভাড়ার কারণে আগ্রহ হারাচ্ছেন রপ্তানিকারকরা। এখানে কোনো প্যাকিং হাউস নেই এবং আমাদের এয়ার ভাড়া অনেক বেশি। বাইরেরা নিয়ে যায়, এখান থেকে নিয়ে যাওয়াতে আমরা দামটা একটু কম পাই। চেম্বার অব কমার্সের নেতারা বলছেন এই অঞ্চলে আধুনিক প্যাকিং হাউস স্থাপন করা গেলে রপ্তানির পরিমাণ আরো কয়েক গুণ বাড়বে। মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনার ল্যাব নাই, প্লাস আমের যে গ্রেডিং নির্ণয় করাটা সেটাও আমাদের এখানে ঠিকঠাক মতন আপনার মেশিন টেশিনগুলো নাই। যেসব অঞ্চলে আম হয় সেসব এলাকাতে বিভাগীয় পর্যায়ে যেন কোয়ারেন্টাইন বা ল্যাব স্থাপন করা হয়। তো সরকারকে আমকে রপ্তানি যদি করতে হয় তো এই কার্গো ভাড়ার ব্যাপারে হয় ভর্তুকি দিতে হবে, না হলে বিশেষ কার্গোর সুবিধা সৃষ্টি করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাই করা হচ্ছে। এখন আমরা যে কাজটা করতেছি সেটা স্থানটা সিলেক্ট করতেছি, কোথায় হয়, কোথায় স্থানটা হলে আমাদের পরিবহনটা সহজ হয়, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের একটা প্যাকিং হাউস বা কৃষি রপ্তানিকরণ অঞ্চল যাই বলেন করার চিন্তা ভাবনা আছে। অন্যান্য যে কোনো দেশের সাথে যদি এর মিষ্টতা কিংবা অন্যান্য গুণাগুণ যদি আমরা চিন্তা করে থাকি তাহলে বাংলাদেশের আম আসলেই খুবই ভালো আম,
এবং এই আমটা আমরা আশা করছি যে এই আমগুলো আসলে বিদেশে রপ্তানিযোগ্য এবং তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড। 2015 সালে রাজশাহীর বাঘা উপজেলার শফিকুল ইসলাম ছানা আম রপ্তানি শুরু করেন। এ অঞ্চলে এখন রপ্তানিকারকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে বিরল পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে ট্রাম্প প্রশাসনকে ইরানের সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। এর মধ্যেই ইরানের সঙ্গে নতুন সমঝোতার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানে যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50-48 ভোটে গৃহীত প্রস্তাবের পক্ষে 4 জন রিপাবলিকান সিনেটরও ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। ট্রাম্প কংগ্রেসকে কোনো ব্রিফিং দেবেন না। ট্রাম্প তার চুক্তির পক্ষে অবস্থানও ব্যাখ্যা করবেন না। ট্রাম্প তার যুদ্ধ শেষ করবেন না। কিন্তু ডেমোক্রেটরা এই ভোটের উদ্যোগ চালিয়ে যাবে। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যদিও ট্রাম্প এতে ভেটো দেবেন বলে অনেকেই ধারণা করছেন, তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষ থেকে হোয়াইট হাউসের জন্য একটি শক্ত রাজনৈতিক বার্তা। এই পরিস্থিতিতেই ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তি নিয়ে তার প্রশাসন কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান সফরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান। এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। আমাদের ক্ষেপণাস্ত্রের বিষয়টি আমরা যে সমঝোতা স্মারক করেছি তার মধ্যে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। এদিকে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও উত্তেজনা কমেনি লেবাননে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রে বৈরুত তেলাবিব ৫ম দফার বৈঠক চলাকালে হিজবুল্লাহর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। যদিও জাতিসংঘের দাবি সাম্প্রতিক যুদ্ধবিরতি সামগ্রিকভাবে কার্যকর রয়েছে। সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, লেবাননে ঘোষিত নতুন যুদ্ধবিরতি মোটামুটি বহাল আছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। রাউন্ড অফ 32 নিশ্চিত করার অপেক্ষা বাড়ল ইংল্যান্ডের। থমাস টুখেলের দলকে রুখে দিল ঘানা। ৭৮% বেশি সময় বল নিজেদের পায়ে রাখলেও জালের দেখা পায়নি থ্রি লায়ন্স। বিশ্বকাপ ইতিহাসে এত বেশি পজিশন নিয়ে গোল না করার রেকর্ডে থ্রি লায়ন্সই প্রথম। এছাড়া বোস্টনে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছে হ্যারিকেনরা। বিশ্বকাপের মঞ্চের রেকর্ড 13 বার গোল শূন্য ড্রয়ের রেকর্ড। গোটা ম্যাচে 19 শট নেয় ইংলিশরা। সহজ সুযোগ পেয়েছেন হ্যারিকেন নিজেই, তবে গোলের দেখা পায়নি। ঘানার শক্তিশালী রক্ষণ ভাগের সামনে আটকে জাত তারকা খচিত ইংলিশ আক্রমণ ভাগ। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে ইংল্যান্ড। টানা 2 ড্রর পর সম্ভাবনা বাড়ল ঘানারও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ।
ফুলে ফেঁপে উঠছে নদ নদী। ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা। মোকাবিলায় প্রস্তুতি জোরদার। রোনালদো ম্যাজিকে ভস্মীভূত উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলটপালট রেকর্ডের খাতা। ইংল্যান্ডকে রুখে দিল ঘানা। নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।